আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। সামনের দিনগুলিতেও তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকে ক্লাস শুরু করছি। পূর্ববর্তী ক্লাস যারা করেছো তারা জেনেছো যে ফরুক আহমদ রচিত পদ্মা কবিতাটি একটি সনেট। আজকে আমরা সনেট এবং সনেট হিসেবে পদ্মা কবিতার সার্থকতা বিশ্লেষণ করব। তো এই বিশ্লেষণের শুরুতেই আমরা সনেটের সংজ্ঞাটা জেনে নিই। দেখো, সনেটের সংজ্ঞা এখানে দেওয়া আছে। একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা যখন 14 অক্ষর সমন্বিত, কখনো কখনো 18 অক্ষর ব্যবহৃত হয়, চতুর্দশ পংক্তিতে একটি বিশেষ ছন্দরীতিতে আত্মপ্রকাশ করে, তখন আমরা তাকে সনেট নামে অভিহিত করি। একটু ব্যাখ্যা করি। একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা মানে সনেট যে কবিতা, বিশেষ ধরনের কবিতা, সেটা একটা মাত্র ভাব বা একটা মাত্র বিষয় নিয়ে রচিত হয়। 14 অক্ষর, এখানে অক্ষর কথাটার একটু বিশ্লেষণ প্রয়োজন, আমি পরের ধাপে তোমাদেরকে বিশ্লেষণ করব। আবার কখনো 18 অক্ষরও এখানে ব্যবহার করা হয়। চতুর্দশ পংক্তি, পংক্তি আমরা অনেকেই একটু বলি এরকম 14 লাইন, আসলে কবিতার ক্ষেত্রে লাইন কথাটা ব্যবহার করা সঠিক না, আমরা বলতে পারি 14 পংক্তি বা 14 চরণ। একটি বিশেষ ছন্দরীতিতে, একটি বিশেষ ছন্দরীতি বলতে এখানে সাধারণত তোমার সনেটের ক্ষেত্রে অক্ষরবৃত্ত ছন্দ ব্যবহার করা হয়। তোমরা জানো যে ছন্দ 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত ছন্দেই সাধারণত সনেট রচনা করা হয়, তখন আমরা তাকে সনেট নামে অভিহিত করি। এবং ইটালিয়ান কবি পেত্রার্ক এ কবিতার জন্মদাতা। হ্যাঁ, আসলে যে ইটালিয়ান কবি পেত্রার্ক এ কবিতার মানে জন্মদাতা, তার পরবর্তী সময়ে অনেকেই এই সনেট রচনা করেছেন এবং যারা রচনা করেছেন তারা সনেটে বৈচিত্র্য এনেছেন। আমি এই মুহূর্তে যারা বিশ্বে যারা আরও সনেট রচনা করেছেন তাদের 2-1 নাম বলতে পারবো। রচনা করেছেন শেক্সপিয়ার, কিটস, এরা সনেট রচনা করেছেন এবং তারা সনেট রচনার ক্ষেত্রে তারা কিছুটা বৈচিত্র্য আনয়ন করেছেন। আর এক্ষেত্রে আমাদের বাংলা সাহিত্যে যিনি সূচনা করেছিলেন তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে বলে রাখা ভালো যে মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু শেক্সপিয়ারের যে সনেটের রীতি সেটাকে অনুসরণ করতেন। হ্যাঁ, তো মানে মাইকেল মধুসূদন দত্ত সূচনা করেছিলেন এবং পরবর্তীকালে তারই ধারাবাহিকতায়, তারই পদাঙ্ক অনুসরণ করে আরও অনেকেই সনেট রচনা করেছেন। রবীন্দ্রনাথ রচনা করেছেন, আরও অনেকেই রচনা করেছেন। আর সেই সূত্রে, সেই সুবাদে আমরা ফরুক আহমদের সনেট পাই এবং তার পদ্মা কবিতাটি একটি মানে সনেট। এবং এটার মধ্যেও, এই পদ্মা কবিতার মধ্যেও সনেট হলেও এই সনেটের একটা বিশেষ রীতি বা বিশেষ হচ্ছে যে বৈচিত্র্য আছে, সেটা আমরা পরবর্তী আলোচনায় আমরা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদেরকে সনেটের বৈশিষ্ট্য তুলে ধরছি। তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে আশা করছি। সনেট সাধারণত 14 অক্ষর, কখন সমন্বিত 14 পংক্তির কবিতা। তোমরা আগে জেনেছ যে 14 অক্ষর কখনো 18 অক্ষরও হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে সনেটের ক্ষেত্রে অক্ষর বলতে কি বুঝি? হ্যাঁ, আমরা সাধারণত আমরা অক্ষর, এই যে অক্ষর, অনেকেই তোমরা মনে করো অক্ষর বলতে বোঝায় সাধারণত এই বিষয়গুলোকে ক, খ, গ, ঘ। হ্যাঁ, তো আসলে সত্যি কথা বলতে কি এটা একটা ভুল ধারণা। আমরা এগুলোকে বর্ণ বলি। অক্ষরের ধারণা ভিন্ন। আমরা আসলে কি যে এগুলো আমরা বর্ণ হিসাবে চিহ্নিত করি বা আমাদের ভাষায় এগুলো বর্ণ হিসাবে পরিচিত। অক্ষর কি? অক্ষর হচ্ছে যে এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায়। অর্থাৎ আমরা যখন কোনো একটা শব্দ উচ্চারণ করি, আমরা কিন্তু একবার উচ্চারণ করতে পারি না। আমরা একাধিক প্রয়াস আমাদের দরকার হয়। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ এই অর্থে কিন্তু এখানে 3টি অক্ষর আছে। আমি আরেকটা সহজ এক শব্দ দিয়ে তোমাকে ব্যাখ্যা করছি। যেমন দেখো, এই যে আসমা, এখানে এই যে শব্দটা আমরা লিখলাম আসমা,
এখন আমরা কিন্তু আমাদের দুইটা প্রয়াস, মানে দুইটা প্রয়াসে আমরা কিন্তু উচ্চারণ করেছি, আমরা কিন্তু একবার উচ্চারণ করতে পারিনি। হ্যাঁ, আমাদের একটা প্রয়াস ছিল আস, আরটা হচ্ছে মা। তাহলে আস মা, তার মানে হচ্ছে যে এখানে আস হচ্ছে যে একটা অক্ষর আর মা হচ্ছে যে আর একটা অক্ষর, মানে এখানে দুইটা অক্ষর আছে। এটাতে ইংরেজিতে সিলেবল বলে আর আমরা বাংলায় বলি অক্ষর। তো আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা অনেক সময় ভুল করে ফেলি এবং আমরা অনেক জায়গায় এরকম বলতে শুনি, বা আমাদেরকে অনেক সময় এরকম কবিতা বা অনেকে গানেও ব্যবহার করা হয় যে অক্ষরে অক্ষরে পালন করব। তো আসলেও অক্ষর বিষয়টা আমাদের এই ভাষার ক্ষেত্রে আমরা এভাবেই ব্যাখ্যা করি, বা এভাবেই ব্যাখ্যা করাটা সমীচীন যে এক প্রয়াসে যতটুকু আমরা উচ্চারণ করতে পারি। যেমন এখানে আমরা এই শব্দটা বললাম যে আস এবং মা। এখন আমি তোমাদেরকে বলবো এই যে আমার দুটা অক্ষর, এই দুটো অক্ষরের মধ্যে তোমরা কি কোনো পার্থক্য মানে উপলব্ধি করতে পারো কিনা, কোনো পার্থক্য তোমাদের কাছে কি ধরা পড়ে কিনা বলো তো? আস এবং মা, হ্যাঁ, যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে অবশ্যই তোমাদের কাছে এই পার্থক্য ধরা পড়বে। যেমন আমরা দেখছি যে যদি ভাগ করে ফেলি, এই যে আস আর এখানে হচ্ছে মা, ব্যাপার হচ্ছে যে এইখানে আস শব্দটা কিন্তু, আস অংশটা কিন্তু আমরা কিন্তু টেনে পড়তে পারছি না, আমাদেরকে থেমে যেতে হচ্ছে, তাই না, যে আস। আর এখানে কিন্তু আমরা একটু টেনে পড়তে পারছি মা। মানে মোট কথা এই যে আমাদের যে অক্ষরের ধারণা, যে অক্ষরের সাধারণত মানে স্বরধ্বনি দিয়ে শেষ হয় সেটা একটা ব্যাপার, আর যেটা তোমার স্বরধ্বনি দিয়ে শেষ হয় না সেটা আরেকটা ব্যাপার। যখন আমরা যে স্বরধ্বনি দিয়ে শেষ হবে সেটাকে আমরা বলি মুক্তাক্ষর। আমরা প্রথমে জেনে নিলাম এটাকে অক্ষর বলে। অক্ষর দুই প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা বদ্ধাক্ষর। যেটা আমরা একটু টেনে পড়তে পারছি সেটা হচ্ছে মুক্তাক্ষর, মানে মুক্ত। আর যেটা আমাদের থেমে যেতে হচ্ছে, মানে বদ্ধ, আমাদের আটকে যাচ্ছি, তাহলে সেটা হচ্ছে বদ্ধাক্ষর। হ্যাঁ, তো এটা আমি আরেকভাবেও তোমাদেরকে মানে বললাম, সেটা হচ্ছে যে যেটা স্বরধ্বনি দিয়ে শেষ হবে সেটা হচ্ছে মুক্তাক্ষর, আর যে স্বরধ্বনি দিয়ে শেষ হবে না সেটা হচ্ছে বদ্ধাক্ষর। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এই যে মুক্তাক্ষর, আর একটা হচ্ছে যে এই যে বদ্ধাক্ষর। আমরা যদি সনেট বুঝতে চাই তাহলে অবশ্যই এই অক্ষর এবং মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরের ধারণা সম্পর্কে আমাদের পরিষ্কার থাকতে হবে। তো আমরা দুটা অক্ষর পেলাম, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা বদ্ধাক্ষর। কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম যে সাধারণত ছন্দ তিন প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। তো আমরা এই তিনটার ছন্দ আমরা এই জায়গায় উপস্থাপন করি: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত। দেখো, আমরা অক্ষর পেলাম দুই প্রকার, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর, আর ছন্দ পেলাম তিন প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। তোমাদেরকে আমি দেখিয়েছি যে এখানে তোমার দুটো অক্ষর আছে। হ্যাঁ, এই দুটো অক্ষর কিন্তু সবসময় কিন্তু দুটো অক্ষর হিসাবে বিবেচিত হবে না, এটা তারতম্য হবে। তারতম্য হবে কোথায়? যখন আমার মানে কবিতার ছন্দের যখন আমার মানে 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 পরিবর্তন ঘটবে, মানে এখানে ছন্দের বিবেচনায় অক্ষর গণনার ক্ষেত্রেও কিন্তু আমাদের মানে ভিন্নতা আসবে। যেমন দেখো, এই যে আমরা যে অক্ষরের কথা বললাম, যেমন আমরা তোমাদেরকে একটা চার্ট উপস্থাপন করে দিচ্ছি। যেমন দেখো, এই যে তোমার হচ্ছে যে মুক্তাক্ষর। হ্যাঁ, মুক্তাক্ষরের ক্ষেত্রে সাধারণত যে যখন আমার স্বরবৃত্ত মানে কবিতা হবে তখন মুক্তাক্ষরকে আমরা মানে একটা মাত্রা হিসাবে গণনা করব, এক মাত্রা হিসাবে গণনা করব, তাহলে আমরা এক লিখি। হ্যাঁ, আর বদ্ধাক্ষরকেও আমরা হচ্ছে যে এক মাত্রা হিসাবে গণনা করব, এই এক লিখলাম। সাধারণত তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে আমরা দুটো চিহ্ন ব্যবহার করি। সাধারণত মুক্তাক্ষরের ক্ষেত্রে এইরকম আর বদ্ধাক্ষরের ক্ষেত্রে এইরকম। আমরা পরবর্তী সময় তোমাদের যখন আমি সনেট ব্যাখ্যা করব তখন এই চিহ্নটা তোমরা পাবে আর কি। তো যেটা বলছিলাম যে সাধারণত এই কবিতার যে ছন্দের যে মানে বিভাজন, হ্যাঁ, এটা তোমরা যদি কবিতার ছন্দ বুঝতে চাও তাহলে তোমরা পাবে। যেমন স্বরবৃত্ত ছন্দ তোমার হচ্ছে যে
যেমন একটা উদাহরণ দিই, বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান। এই যে স্বরবৃত্ত ছন্দ কিন্তু অনেকটা তোমার হচ্ছে যে আমি বলবো যে খুব লঘু চালের, হ্যাঁ। তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় তোমার হচ্ছে যে স্বরবৃত্ত ছন্দ। ছড়ার ক্ষেত্রে সাধারণত স্বরবৃত্ত ছন্দ ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এবং তখন আমরা যখন স্বরবৃত্ত ছন্দের কবিতা হবে তখন আমরা মুক্তাক্ষর যদি পাই, মুক্তাক্ষর পাবো অবশ্যই, মুক্তাক্ষর এবং মুক্তাক্ষরকে আমরা একমাত্রা হিসেবে গণনা করব, বদ্ধাক্ষরকে একমাত্রা হিসেবে গণনা করব। এরপরে মাত্রাবৃত্ত কবিতা। মাত্রাবৃত্ত কবিতার ক্ষেত্রে আমরা মুক্তাক্ষরকে একমাত্রা হিসেবে গণনা করব, বদ্ধাক্ষরকে আমরা 2 মাত্রা হিসেবে গণনা করব, হ্যাঁ। আমি আগে আবারও তোমাদের স্মরণ করে দিচ্ছি যে এই হচ্ছে বদ্ধাক্ষর, এই হচ্ছে মুক্তাক্ষর, হ্যাঁ। তো যদি আমার কবিতাটা মাত্রাবৃত্ত হয় তাহলে আমাদেরকে যখন আমরা আমরা যখন মাত্রা গণনা করব তখন আমাদেরকে এই রীতিটা অনুসরণ করতে হবে। আচ্ছা, আর অক্ষরবৃত্তের ক্ষেত্রে যেটা হবে, যেটা আমাদের জন্য বেশি প্রয়োজন, যেটা আমাদের এই মানে তোমার সনেটের ক্ষেত্রে যেটা আমাদের হচ্ছে যে প্রয়োজন হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা দেখব যে কীরকম তার ছন্দের গণনা। আচ্ছা, অক্ষরবৃত্তের ক্ষেত্রে সাধারণত মুক্তাক্ষরকে একমাত্রা হিসেবে গণনা করা হয়। আর বদ্ধাক্ষর যদি সনেটে বা অক্ষরবৃত্তে ছন্দে আমরা পাই তাহলে এখানে একটু ব্যতিক্রম একটা রীতি আছে, সেটা হচ্ছে যে মানে শুরুতে এবং মধ্যে হলে তোমার একমাত্রা, শুরু এবং মধ্যে একমাত্রা, আর শেষে হলে 2 মাত্রা। এইটা একটু মনে রাখতে হবে। যেমন এই কথাটা তোমাদের বুঝিয়ে বলি, যেমন আমরা দেখলাম এই জায়গায় লিখলাম যে আসমা শব্দটা লিখলাম, এখানে তোমার দেখো যে এখানে কিন্তু শুরুতে আছে এই যে আস, হ্যাঁ, এখানে শুরুতে হচ্ছে যে একটা বদ্ধাক্ষর আছে। তাহলে অক্ষরবৃত্ত ছন্দ অনুযায়ী যদি শুরুতে আছে তাহলে আমরা এটাকে কয় মাত্রা গণনা করবো? 1 মাত্রা, হ্যাঁ। আর মা তো যেটা তোমার হচ্ছে যে এটা তো মুক্তাক্ষর, তাহলে এটাকে 1 মাত্রা গণনা করব। তাহলে মাত্রা গণনার রীতি অনুযায়ী এখানে আমরা 2 মাত্রা পাচ্ছি, হ্যাঁ। আবার দেখো যদি আমরা শব্দটা লিখি আকাশ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মুক্তাক্ষর 1 মাত্রা, আর শেষে যেহেতু আছে তাহলে এটা হবে কি তোমার 2 মাত্রা। তাহলে আশা করি তোমরা মানে বিশেষ করে আমি তোমাদের লক্ষ্য রাখতে বলবো এই অক্ষরবৃত্তে ছন্দে, তোমাদের মনোযোগ রাখতে বলবো অক্ষরবৃত্ত ছন্দে, যেখানে আমরা পরবর্তী সময় কবিতা যখন আমরা বিশ্লেষণ করব তখন এই মাত্রা গণনার রীতিটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমি তোমাদের মনে রাখার জন্য আবারও বলছি যে তোমার হচ্ছে যে সাধারণত মুক্তাক্ষর 1 মাত্রা, আর অক্ষরবৃত্ত কবিতায় যদি শুরুতে থাকে 1 মাত্রা, মধ্যে থাকলে 1 মাত্রা, কিন্তু শেষে থাকলে তোমার 2 মাত্রা। যার হচ্ছে যে একটা জ্বলন্ত প্রমাণ দেখছো এটা, যে আসমা যখন আমি লিখছি তখন প্রথমে ছিল সেহেতু এটা বদ্ধাক্ষর, এখানে 1 মাত্রা গণনা করেছি, আর যখন আমার এটা শেষে পেয়েছি তখন 2 মাত্রা গণনা করেছি। তোমরা যখন কবিতা বিশ্লেষণ করতে যাবে তখন এটা একটু ভালো করে মনে রাখবে। এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সনেটের দ্বিতীয় বৈশিষ্ট্য। এখানে কি বলা হচ্ছে যে সনেটের একটি মাত্র ভাবের দোতনা থাকে। তোমরা সংজ্ঞার মধ্যেই পেয়েছো যে সাধারণত সনেটে একটি ভাব নিয়ে সনেট রচিত হয় বা সনেট সাধারণত রচনা করা হয় আর কি। তো এখানে আসলে খুব বেশি একাধিক ভাবের কোনো উপস্থাপন থাকে না। তো সেক্ষেত্রে তোমরা অনেক বাংলা সাহিত্যে ইতিপূর্বে অনেক সনেট রচিত হয়েছে। তা আমি একটি সনেটের কথা বলতে পারি এই মুহূর্তে, যেমন মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা। সেই সনেটের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত তার বাংলা ভাষার প্রতি, বাংলার প্রতি তার যে ভালোবাসা সেটা উপস্থাপন করেছেন, হ্যাঁ। তো এই যে একটা উদাহরণ দিলাম যে সাধারণত একটা বিষয়ের উপরে বা একটা ভাবের উপরে সনেট রচিত হয়ে থাকে। আচ্ছা, অষ্টক ও শতক সনাতন রীতি, পরবর্তীতে অনেকে এই রীতি পরিবর্তন আনে। এখানে একটু বলে রাখি, সাধারণত যে 14 পংক্তি বা 14 চরণে সাধারণত সনেট রচিত হয়। তো 8টা চরণ, প্রথমে 8টা চরণ এবং পরে 6টা চরণ, এভাবেই সাধারণত সনেটের বিভাজন হয়ে থাকে। এটাই ছিল সনাতন রীতি। তো আমি তোমাদেরকে একটুখানি যদি বোর্ডে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, এই যে আমি আসলে এটা কবিতার চরণ হিসাবে আমি এটাকে উল্লেখ করছি। এই যে
এই এই দাগগুলো মানে হচ্ছে আমি কবিতার পংক্তি বা চরণ হিসেবে আমি এটাকে মানে তোমাদেরকে ইঙ্গিত করছি যে সনেটের সাধারণ সনাতন রীতিটা ছিল এরকম, এই 14 পংক্তির বিন্যাসটা ছিল এভাবে বিন্যাস করা হতো এবং পরবর্তী 6টি চরণ এভাবে বিন্যাস করা হতো। তবে এই রীতি অনেকেই এই রীতির পরিবর্তন আনেন, অনেকেই রীতির মধ্যে বৈচিত্র্য আনেন, অনেকেই মানে দেখা গেছে যে তোমার কেউ এটাকে মিলিয়ে উপস্থাপন করেছেন। বিশেষ করে তোমরা পদ্মা এই কবিতার মধ্যেও এই রীতির বাইরে এই রীতির সাথে সাযুজ্যপূর্ণ নয় এমন রীতি একটা দেখবে তোমরা। তো এটা কি যে এই জন্য এটাকে মানে 8টি চরণকে বলা হচ্ছে অষ্টক এবং 6টি চরণকে বলা হয় শতক। হ্যাঁ, তো সোজা মোট কথা যে এই রীতিও অনেকে অনুসরণ করেন নাই। আচ্ছা, তারপরের উদাহরণটা কি যাচ্ছে যে সনেটে ভাবে গভীরতা এবং ভাষা ঋজুতা থাকে। আসলে যে মানে সনেট অবশ্যই একটি মানে বহুল প্রচলিত বহুলভাবে চর্চিত একটি মানে কবিতার মানে রীতি। তো সেখানে অনেকেই তোমার হচ্ছে যে ভাবের গভীরতা নিয়েই সাধারণত কবিতাটা রচনা করেছেন। আর ভাষায় ঋজুতা বলতে যে ভাষাটা তোমার হচ্ছে যে যতটা সম্ভব যে এটাকে সরল রৈখিক বা সরল করে উপস্থাপন করা। হ্যাঁ, মানে ভাবটা গভীর থাকুক কিন্তু ভাষাটা হতে হবে যেন সহজ, এরকমভাবেই সনেট যারা রচনা করেন তারা এটা মাথায় রাখেন আর কি। মিল বিন্যাসে বিশেষ রীতি অনুসরণ করা হয়। এই যে মিল বিন্যাস বা অন্তমিল, তোমরা জানো যে আমরা কবিতা পড়তে গেলে আমরা সাধারণত এরকম অন্তমিল পাই। যেমন আমি খুব সাধারণভাবে বলতে গেলে, যেমন তোমরা অনেকেই কবর কবিতাটার কথা জানো, জসিমউদ্দিনের যে কবর কবিতা, সেখানে এরকম বলা হয়েছে যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এই যে প্রথম চরণে ছিল তলে আর তারপরে ছিল জলে, এই যে একটা অন্তমিল। হ্যাঁ, এই অন্তমিলের ক্ষেত্রেও কিন্তু আমরা একটু সনেটের ক্ষেত্রে একটা বিশেষ রীতি, বিশেষ বৈচিত্র্য আমরা পাই। তো আমরা পরবর্তী তোমাদের যখন আমরা এই কি বলে যে পদ্মা কবিতাটা আমরা ব্যাখ্যা করব, তখন তোমরা এই বিশেষ রীতির অন্তমিল বা এই বৈচিত্র্যপূর্ণ অন্তমিল তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে। আচ্ছা, সনেটের স্বতঃস্ফূর্তি অন্যান্য কবিতার তুলনায় কম। আসলে এই কথাটার মানে হচ্ছে যে যেহেতু একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে সনেট রচিত হয়ে থাকে এবং যিনি সনেট রচয়িতা তাকে একটা কাঠামো অনুসরণ করতে হয়, সেই জন্য আসলে কি যে একটু হলেও আমি বলবো যে স্বতঃস্ফূর্ততার অভাব পরিলক্ষিত হয়। এটা একটা কঠিন বন্ধনে আবদ্ধ থাকে। কারণ সত্যি কথা বলতে কি যে সনেট রচনা করতে গেলে কেউ যদি এই মানে যে মৌলিক যে গঠনটা, মৌলিক যে মানে তোমার আকারটা, এটাকে কেউ ভাঙতে পারবে না। তবে মূল আঙ্গিকটাকে ঠিক রেখে কিছুটা বৈচিত্র্য আনা যেতে পারে এবং তাই অনেকে করেছেন। হ্যাঁ, তো এই বন্ধনটার কারণেও অনেকে মনে করে যে এই স্বতঃস্ফূর্ততার যথেষ্ট অভাব আছে আর কি। তো যাই হোক, আমরা সনেটে এই বৈশিষ্ট্যগুলো পাই। তারপরেও আমি বলবো যে সনেটটি মানে গঠন বা রীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সনেটের যে সনাতন রীতি, সেখানে অষ্টক এবং শতকের একটা বিভাজন থাকে। আমরা আগেই বলেছি যে সাধারণত এই সনাতন রীতিকে অনেকে অনুসরণ করেননি, অনেকে অনুসরণ না করে এখানে বৈচিত্র্য এনেছেন। তো তোমাদের এই যে বোর্ডে দেখতে পাচ্ছ পদ্মা কবিতাটা এখানে উপস্থাপন করা হয়েছে, সেখানেও কিন্তু শতক এবং অষ্টকের এই রীতিটা কিন্তু অনুসরণ করা হয়নি। এখানে 3টি পংক্তি করে মোট 4টি স্তবক ব্যবহার করা হয়েছে। তার সাথে হচ্ছে আরও 2টি পংক্তি দিয়ে আরেকটি স্তবক এখানে উপস্থাপন করা হয়েছে বা এভাবে এই রীতিতে রচনা করা হয়েছে। হ্যাঁ, আবারও খেয়াল করো, 3টি পংক্তি, এখানে 3টি পংক্তি, এখানে 3টি পংক্তি, এখানে 3টি পংক্তি এবং শেষে তোমার 2টি পংক্তি দিয়ে আরেকটি স্তবক মানে এই জায়গায় উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে আমরা হচ্ছে যে এই কবিতার এবার বিশ্লেষণে যাব। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বলছিলাম যে এখানে মাত্রার একটা নির্দেশনা অনুসরণ করেন সাধারণত কবিরা, যে কত মাত্রায় আমরা কবিতার রচনা করবেন বা মানে মাত্রা গণনার ক্ষেত্রে হ্যাঁ তাদেরকে বিশেষ নির্দেশনা অনুসরণ করতে হয়। আমরা বলেছিলাম যে সাধারণত 14 অক্ষর বা 18 অক্ষর নিয়ে তোমার হচ্ছে যে 18 সমন্বয়ের মধ্যে দিয়ে একটি সনেট রচনা করা হয়ে থাকে। হ্যাঁ, তো আমাদের এই কবিতাটি কিন্তু 14 অক্ষরের না, আমাদের এই কবিতাটি হচ্ছে 18 অক্ষরের, মানে দুটি পর্ব।
এখানে আটটি অক্ষরের এবং এখানে 10টি অক্ষরের মানে বিভাজন করে তোমার হচ্ছে যে উপস্থাপন করা হয়েছে বা রচনা করা হয়েছে কবিতাটি। হ্যাঁ, তো আমরা একটু তোমাদেরকে আবারও বিশেষভাবে মনোযোগী হতে বলবো যে আমরা এই পর্যায়ে আমরা হচ্ছে যে আমরা এই মানে মাত্রা গণনা করব, এবং সেটা হচ্ছে যে যেহেতু তোমাদেরকে আগেই বলে রেখেছি যে সনেট এই পদ্মা কবিতাটি এটা একটি অক্ষরবৃত্তের কবিতা, সুতরাং সেই অক্ষরবৃত্তের যে মাত্রা গণনার নির্দেশনা সেটাকে অনুসরণ করেই আমাদের কিন্তু মাত্রা গণনা করতে হবে। তো তোমরা জানো আমরা আগেই লিখেছি, সেটা হচ্ছে যে অক্ষরবৃত্তে সাধারণত মুক্তাক্ষরকে এক মাত্রা গণনা করা হয়, বদ্ধাক্ষরের ক্ষেত্রে শুরু এবং মধ্যে থাকলে এক মাত্রা, শেষে থাকলে 2 মাত্রা। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যেমন দেখো অনেক, এই যে প্রথমে যে আমরা স্বরধ্বনির ব্যবহার দেখছি অ, তাহলে এটা একটি মুক্তাক্ষর, আমি মুক্তাক্ষরের চিহ্ন দিয়েছি এবং সেখানে এটাকে একমাত্রা গণনা করেছি। আর বলেছিলাম এরপর আছে কি যে নেক, অনেক, নেক এটা হচ্ছে আর বদ্ধাক্ষর। তো যদি বদ্ধাক্ষরই হয়ে থাকে তাহলে হচ্ছে যে এখানে আমাকে কয় মাত্রা গণনা করতে হবে? 2 মাত্রা, কারণ এটা শেষে আছে, তাহলে এখানে আমরা পেলাম 3 মাত্রা। ঘুর, এই ঘুর নিতে, এই ঘুর প্রথমে আছে বদ্ধাক্ষর, সুতরাং এখানে আমাদেরকে এক মাত্রায় গণনা করতে হবে নিয়ম অনুযায়ী। নিতে, এই দুটাই হচ্ছে মুক্তাক্ষর, মুক্তাক্ষর যথারীতি এক মাত্রা গণনা করলাম। আর ঘুরে, এই যে ঘুরে, এখানে তোমার হচ্ছে যে আমরা দুটাই পাচ্ছি মুক্তাক্ষর এবং মুক্তাক্ষরের ক্ষেত্রে এক মাত্রা গণনা করলাম। তাহলে আমরা একটু গণনা করি যে এখানে কয় মাত্রা আমরা পেলাম? 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে 8 মাত্রা। এবার আসো আমি পরের পর্বে যাই। পরের পর্ব হচ্ছে কি যে তোমার পে এ, তার মানে এখন হচ্ছে দুটাই মুক্তাক্ষর, দুটাকে আমরা এক মাত্রা করে গণনা করছি, তার মানে এখানে 2 মাত্রা। ঢের, ঢের মানে হচ্ছে যে এই যে বদ্ধাক্ষর, বদ্ধাক্ষরকে আমরা বলেছিলাম যে আমরা শেষে হিসাবে বিবেচনা করছি এবং এটাকে আমরা 2 মাত্রা গণনা করছি। শো, শো হচ্ছে যে মুক্তাক্ষর, সুতরাং এক মাত্রা। তারপরে মুদ, মানে এটা মাঝে আছে কিন্তু এটা হচ্ছে বদ্ধাক্ষর, তাহলে আমাদেরকে এক মাত্রা গণনা করতে হবে, কারণ আমরা আগেই বলেছি যে মানে মাঝে থাকলেও এক মাত্রা গণনা করতে হয়, সে কারণে আমরা বদ্ধাক্ষরকে এক মাত্রা গণনা করলাম। তারপরে সমুদ্রের, এই যে শেষে যে বদ্ধাক্ষর পেলাম, শেষে থাকলে বদ্ধাক্ষর 2 মাত্রা, সেই অনুযায়ী আমরা এখানে 2 মাত্রা গণনা করেছি। স্বাদ, এই যে এখানেও তোমার হচ্ছে যেহেতু শেষে বিবেচনা করেছি আমরা, সুতরাং এটাকে আমরা 2 মাত্রা গণনা করছি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কয় মাত্রা? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তো এই যে আমরা যেমনটি বলেছিলাম যে 8 এবং 10, 8 এবং 10-এ হয় 18 মাত্রা। আমরা তোমাদেরকে বললাম যেটা যে সাধারণত এই যে পদ্মা কবিতাটি তোমার 18 মাত্রা, সুতরাং এভাবে আমরা মানে মাত্রা গণনা করব। অক্ষরবৃত্তের যে ছন্দ, সেই ছন্দের মানে বিধি বা রীতি অনুসারে আমরা তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটি পংক্তিকে আমরা মানে বিশ্লেষণ করছি। দেখো তোমরা খেয়াল করো, যেমন জি ব, জি ব, এটা দুটোই হচ্ছে মুক্তাক্ষর, আমরা এক মাত্রা করে গণনা করলাম। নে, এটা একটা বদ্ধাক্ষর এবং শেষে আছে, বদ্ধাক্ষর এবং শেষে থাকা মানেই হচ্ছে 2 মাত্রা। আচ্ছা, পথে, তার মানে এখানে হচ্ছে তোমার হচ্ছে দুটাই মুক্তাক্ষর, সুতরাং মুক্তাক্ষরের ক্ষেত্রে যথারীতি আমরা এক মাত্রায় গণনা করলাম। ওই পথে দুটাই 2 বারই আসছে, সুতরাং একইভাবে আমরা এক করে 2 মাত্রা গণনা করলাম। অভিজ্ঞ, ও হচ্ছে যে যেহেতু এটা মুক্তাক্ষর এক মাত্রা। ভিগ, যখন আমরা থেমে গেলাম বা বদ্ধাক্ষর টানলাম, আর বদ্ধাক্ষর মানে মাঝখানে আছে, তার মানে এক মাত্রায় গণনা করেছি। গ তা, অভিজ্ঞতা, তাহলে গ এক মাত্রা, তা এক মাত্রা, এই হচ্ছে 2 মাত্রা। কু রা এ, এখানে এই শব্দটির মধ্যে 3টি হচ্ছে যে বদ্ধাক্ষর এবং সেই 3টি মুক্তাক্ষর এবং 3টির জন্য 3 মাত্রা। প্রো, এটি হচ্ছে যে মুক্তাক্ষর এক মাত্রা, আর চুর মানে লাস্টে আছে, শেষে আছে এবং বদ্ধাক্ষর, তার মানে 2 মাত্রা। তো সুতরাং সে অর্থে দেখো আমরা এভাবে মাত্রাটা চিহ্নিত করলাম। আমরা এবার একটু গণনা করি যে কয় মাত্রা পেলাম এই জায়গায়। যেমন 1 2 3 4 5 6 7 8, 8 মাত্রা। তারপর তোমার হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10,
10 মাত্রা। তাহলে যথারীতি আমাদের এই পুরো কবিতাই হচ্ছে যে তোমার এই মাত্রা মানে অনুসরণ করে এই কবিতা রচিত হয়েছে। হ্যাঁ, এটা আসলেও মানে যদি আমরা খেয়াল করি বা লক্ষ্য করি, এটাতে আমরা বেশ একটা ভালো লাগা কাজ করবে যে কিভাবে মাত্রা বিন্যাস, এবং আমরা আগেও বললাম যে সনেটের মধ্যে এই বাধ্যবাধকতা তোমাকে মানে যে কবি বা শিল্পীকে এটা মেনে চলতে হয়, এবং সেই রীতি অনুসারে তিনি মেনে চলেছেন। আচ্ছা, আমরা এবার একটু যে তোমাদের যেভাবে মিল বিন্যাসের কথা বলা হয়েছে, তোমার মিল বিন্যাসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে অনেক ধরনের মিল বিন্যাস আছে। অন্তমিলের ক্ষেত্রে অন্তমিল অনেকভাবে উপস্থাপন করেছেন। আর আমাদের এই পদ্মা কবিতায় মিল বিন্যাসটা কীভাবে আমি তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো, শেষে আছে কি স্বাদ, তাহলে আমরা এটাকে নাম দিলাম ক, একটা মিল পেলাম। তারপরে প্রচুর, চুর যেহেতু শেষে র আছে, এটা আমরা চুর এই কারণে আমরা এটাকে খ নাম দিলাম। আবার কি পেলাম, হার মাদ, মিল আছে কোথার সাথে, স্বাদ হার মাদ, স্বাদ মাদ, তার মানে ওটা যদি ক হয়ে থাকে এটাও ক, ঠিক আছে। আর এটা তো খ দিয়েছি। এরপর আমরা একটু পরে যাই, পান্ডুর, মিল আছে কোথার সাথে, চুরের সাথে মিল থাকে, তাহলে এটা যদি খ হয়ে থাকে তাহলে এটাও খ নাম দিলাম। তারপরে লাঙল, এটা নতুন পেলাম, সুতরাং এটার নাম দিয়ে দিলাম, এটার নাম দিলাম গ, এটা নতুন আসলো কিন্তু। এই যে স্বাদ, তারপরে মাদ আর চুরের বাইরে যে নতুন একটা পেলাম লাঙল, সুতরাং এটার নাম দিলাম গ। প্রচুর, ওই যে বললাম যে প্রচুর, সেখানে তোমার হচ্ছে যে আমরা এটাকে যেহেতু খ নাম দিয়েছি, খই নাম রাখলাম, ইয়ের মতনই পাণ্ডুর, প্রচুর, ওটা খ নাম দিয়েছি। ফসল মিল আছে কোনটার সাথে, স্বাদ, প্রচুর, হানমাদ, পাণ্ডুর, লাঙল, এর সাথে মিল আছে। লাঙল যদি গ দিয়ে থাকি তাহলে এই ফসল এখানে আমরা গ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো জওয়ান, এটা কিন্তু আবার নতুন আসলো, তাহলে ওগুলোর নাম যদি ক খ নাম মানে দিয়ে থাকি, তাহলে এটা যেহেতু গ নাম দেওয়া হয়ে গেছে, তাহলে নতুন আসলো, এটার নাম দিয়ে দিলাম ঘ। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এর পরের চরণে আছে কি আছে, সম্বল, এটা আগে পেয়েছিলাম এই যে লাঙলের মতোই, লাঙল গ, সুতরাং সম্বল গ। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো আরেকটু এগিয়ে যাই, বাগান, এই জওয়ান, আন, তাহলে ওটা যদি ঘ দিয়ে থাকি তাহলে এটাও ঘ। আচ্ছা, এরপর একটা এগিয়ে যাই, সম্ভার, এটাও আমরা নতুন পেলাম, এটা কিন্তু মানে তোমার আগে পাই নাই, সুতরাং এটাকে আরেকটা নতুন নাম দিলাম, যেহেতু নতুন পেয়েছি নতুন আরেকটা নাম দিলাম, এটা দিলাম উঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরের চরণে কি আছে, আহ্বান, আগে আসছিল, আগে খুঁজে দেখি কি আসছে, আগে তোমার কি আছে, জওয়ান, তাহলে আহ্বান, তাহলে ওটা যেহেতু ওই জওয়ান, তারপর তোমার বাগান ঘ ছিল, তার মানে আহ্বান এটাও ঘই হবে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে স্বর্ণদ্বার, তারপরে সেই মতে তোমার হচ্ছে যে ভার ছিল যেহেতু উঁ, এটাকেও দিলাম। আর স্বর্ণধারাকেও আমরা উঁর মধ্যেই ফেলেছি। তারপরে দেখো এই যে আমরা তোমার হচ্ছে কি যে অন্তমিলের যে বিন্যাসটা, আমরা এটাকে সংক্ষেপে দেখাচ্ছি কিরকম, যেমন তোমার ক খ ক, খ গ খ, গ ঘ গ, ঘ উ ঘ, উ উ, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের ফরুক আহমদ তিনি কবিতার মধ্যে এই মিল বিন্যাসটা তিনি ব্যবহার করেছেন, অবশ্যই বৈচিত্র্যপূর্ণ এবং শ্রুতিমধুর। হ্যাঁ, তো এই হচ্ছে যে আমি তোমাদেরকে মানে কি বল অক্ষর মানে তোমার হচ্ছে যে মাত্রা গণনার বিষয়টা তোমাদের তুলে ধরলাম, আর হচ্ছে যে তোমাদের মিল বিন্যাসটা দেখালাম। এরপরে আমরা যদি বলি যে সনেটের যে আরও যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো এই জায়গায় প্রযুক্ত হয়েছে কিনা আমরা দেখি। হ্যাঁ, যেমন আমরা বলেছি যে একটি মাত্র ভাব, অবশ্যই একটি মাত্র ভাব নিয়ে কিন্তু এই কবিতাটা রচিত হয়েছে। ভাবের যে গভীরতা বলো, ভাবের যে ঋজুতা বলো, ভাষার যে ঋজুতা বলো, তাও কিন্তু আমরা এখানে পাই। আমরা কিন্তু এখানে ভাষার যে খুব দুর্বোধ্যতা আছে এটা কিন্তু বলা যাচ্ছে না। তার মানে যে ভাবের গভীরতা সেটাও এই জায়গায় প্রযোজ্য, আর ভাষার যে ঋজুতা বা সরল রৈখিকতা এটাও কিন্তু এই জায়গায় প্রযুক্ত। তার মানে সনেটের যে বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু সবই পেয়ে যাচ্ছি এই পদ্মা কবিতার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তো মানে আমরা আসলে কি যে যদি মানে সার্বিকভাবে বিবেচনা করি, সার্বিক বিচার করি, তাহলে আমরা কিন্তু
এটিকে একটি সার্থক এবং একটি হচ্ছে যে মানে উপযুক্ত সনেট হিসাবে আমরা কিন্তু মানে সিদ্ধান্তে আসতে পারি। সনেটে যে মিল বিন্যাসের ক্ষেত্রে বলো, অক্ষরবৃত্তে ছন্দের ক্ষেত্রে কি বলে যে মাত্রা গণনার ক্ষেত্রে বলো, তোমার যে রীতি যে নিয়ম, সেই নিয়ম কিন্তু তিনি কিন্তু যথাযথভাবেই অনুসরণ করেছেন এবং সেই বিবেচনায় হচ্ছে যে এই পদ্মা কবিতাটি সনেট হিসাবে সার্থক একটি সনেট। ধন্যবাদ।